আসসালামু আলাইকুম। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের 12 হতে আয় থেকে 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। প্রয়োজনীয় বেসিক বিষয়গুলো আলোচনা করার পরে এই ক্লাসের মধ্যে একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। আমি মূল আলোচনায় যাচ্ছি। এই হাতের ক্লাস দেখার আগে চাকরি হতে আয়ের যে ক্লাসগুলো আমি নিয়েছি ওই ক্লাসগুলো ধারাবাহিক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমাদের কাছে অন্যান্য যত খাত আছে এই ধরনের ম্যাথগুলো সহজ হবে ইনশাল্লাহ। 12 হতে আয় যেটা, এটার দ্বারা হচ্ছে 35 থেকে 39। নিয়মটা কি? বাসা ভাড়া দিয়ে যে আয় করেন, আয়ের উপরে সরকারকে যে কর দিতে হবে, এই কর বাইর করার নিয়মটা কি? বার্ষিক ভাড়া মূল্য যত হবে আর পৌরমূল্য যত হবে, দুইটার মধ্যে বড় যেটা সেটাই এখানে আনতে হবে। শূন্যতা ভাতা, মনে করো তুমি যে ভাড়াটা দিয়েছ, বাসা ভাড়া দিয়েছ, ওই বাসায় 2 মাস বা 1 মাস কেউ থাকে নাই, তো যত মাস থাকে নাই এটাই হবে শূন্যতা ভাতা। আমি একটু পরে প্রয়োগ করে বোঝাচ্ছি। তো মোট ভাড়া মূল্য তুমি এখানে পেয়ে যাবে। এখন তুমি যে ভাড়া দিয়েছ, বাসা ভাড়া দিয়ে আয় করতেছো, তোমারও তো কিছু ব্যয় থাকতে পারে, যে ব্যয়গুলো সরকারের দেখা উচিত। সরকার তোমার যে ব্যয়সমূহ দেখবে এটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। 1 নম্বরে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এই যে মোট ভাড়া মূল্য যেটা, এটা 25% পর্যন্ত সরকার ছাড় দিবে। তুমি যে বাসা দেখাশোনা করতেছ, বাসার বিভিন্ন মেরামতের কাজ করতেছ, এই বাবদ মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% সরকার অনুমোদন দিয়েছে, যেটা তুমি বাদ দিয়ে দাও, এই খরচটা অনুমোদনযোগ্য। মোট ভাড়া মূল্যের 25%। ভূমি উন্নয়ন কর, ভূমির খাজনা, গৃহ নির্মাণ ঋণের সুদ, এগুলো এই বাসার সাথে সম্পর্কযুক্ত। এর বাহিরে আরও অনেক ব্যয় থাকতে পারে, এগুলো অঙ্কের মধ্যে আমি দেখাবো। অনুমোদনযোগ্য ব্যয় যতটা সেটা এখানে যোগ করে নেবেন। যোগফল এখানে মোট ভাড়া মূল্য থেকে এই ব্যয়ের যোগফল যদি বিয়োগ করে দাও, তখন ভাড়া হতে মোট আয় এখানে নির্ণয় করা যায়। তারপর এটার উপরে কর নির্ধারণ। এই ধরনের ম্যাথ সাধারণত পার্ট বিতে থাকে, আর একক ব্যক্তি কর নির্ধারণে এই ধরনের খাত দেওয়া থাকে, অঙ্কের সমাধান করতে হয়। তো এগুলো সহজ আছে। এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% আছে না, এইটার অন্তর্ভুক্ত আরও কিছু খরচ, যেমন এটার মধ্যে মেরামত তো অবশ্যই, আদায় খরচ, আদায় বলতে ভাড়া আদায় খরচ যেটা, আর দারোয়ানের বেতন, এই সবগুলাই কিন্তু মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত হবে। কোনো একটা অঙ্কের মধ্যে দেখা গেল ওই 3টা দেওয়া আছে, তো আমি যেহেতু সকল অঙ্কের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% নিতেছি, তাহলে তো এই 3টা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে আছে, আলাদা করে নেওয়ার প্রয়োজন নাই, এই জন্য আমি এই তথ্যগুলো লিখে রাখছি। আচ্ছা, এখন একটা ম্যাথের সমাধান দেখো। জনাব শাহজাহানের উত্তরায় একটি বাড়ি আছে। বাড়িটির অর্ধেক মাসিক 40,000 টাকায় ভাড়া দেওয়া হয় এবং অপর অর্ধাংশে তিনি নিজে বসবাস করেন। বাড়িটির পৌরমূল্য 6,50,000 টাকা। ওই বছর বাড়িটির খরচ ছিল নিম্নরূপ: ভূমি উন্নয়ন কর 10,000 টাকা, মেরামত খরচ 30,000 টাকা। বাড়িটি 2 মাস খালি ছিল। জনাব শাহজাহানের 2022-23 আয়বর্ষে ভাড়া হতে আয় নির্ণয় করো। এখানে যে বাড়িটি 2 মাস খালি ছিল, এটাই হচ্ছে শূন্যতা ভাতা, যত মাস খালি থাকবে। তারপর বেসিক আর নিয়মকানুন আমি হাতে কলমে লিখে তোমাদের দেখিয়ে দিলেই তোমরা বুঝবে। ভাড়া হতে আয় নির্ণয় করার জন্য
প্রথমে এই বার্ষিক ভাড়া মূল্য যত হবে তত আমরা বসাবো, মানে প্রতি মাসের ভাড়াকে নিশ্চয়ই 12 দিয়ে গুণ করতে হবে। পৌরমূল্য অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, বড় যেটা সেটাই আমি নিব। কিছু অঙ্কের মধ্যে আবার দেখা যাবে যে সম্পূর্ণ একটা বাড়ি, বাসা, যেটার পৌরমূল্য দেওয়া থাকবে ধরো 1 লক্ষ টাকা, সম্পূর্ণ বাসা। এই সম্পূর্ণ বাসায় দেখা যায় যে অর্ধেক অংশে মালিক নিজে বসবাস করেন, অর্ধেক ভাড়া দিয়েছেন, তখন এই পৌরমূল্য 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণ বাসার জন্য। তো ভাড়াটিয়ার আয় নির্ণয় করার জন্য যেহেতু 2 ভাগে বিভক্ত হয়ে গেল, এক পক্ষ মালিক নিজে থাকেন, আরেকটায় ভাড়াটিয়ারা থাকেন, তো 2 দ্বারা ভাগ করতে হবে। পৌরমূল্যকেও 2 দ্বারা ভাগ করতে হবে। যাবতীয় খরচ, অনুমোদনযোগ্য খরচ যেটা আছে এগুলোকেও 2 দ্বারা ভাগ করতে হবে, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ ছাড়া। এটা লিখে বুঝিয়ে দিচ্ছি। তো বার্ষিক ভাড়া মূল্য আর পৌরমূল্য যেটা, এটাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করব, কারণ সম্পূর্ণ বাড়ির পৌরমূল্য এটা। এটাকে 2 দ্বারা ভাগ করে শুধু ভাড়াটিয়ার অংশটাই আমাকে আনতে হবে, যেটা বড় সেটা আগে লিখে নিচ্ছি, তারপরে শূন্যত ভাতা বিয়োগ করে মোট ভাড়া মূল্য আমি এখানে পেয়ে যাব। তো জনাব শাহজাহান উত্তরায় বাড়ি আছে, বাড়িটির অর্ধেক মাসিক 40,000 টাকা ভাড়া দেওয়া হয়, তাহলে মাসে 40,000, 12 মাসে কত হবে আমরা লিখে নিব। আর অপর অর্ধাংশে তিনি নিজে বাস করেন, তখন 2 ভাগে বিভক্ত হয়ে গেল। বাড়িটির পৌরমূল্য 4,50,000 টাকা। এই পৌরমূল্য সম্পূর্ণ বাড়ির জন্য, সম্পূর্ণ বাসার জন্য। তখন এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ 2টা ভাগ, 1 ভাগে নিচে থাকেন, আর 1 ভাগ ভাড়া দিয়েছেন, তাই পৌরমূল্যকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই অংশটা আগে আমি লিখে নিই। তো এখানে একটা টেবিল আমি অঙ্কন করে নিলাম। বার্ষিক ভাড়া মূল্য কত হবে, মাসে ছিল 40,000 করে, 40,000 গুণ 12, তো 4 × 12 = 48, সেখানে হবে 4,80,000 টাকা। পৌরমূল্য আছে 4,50,000 টাকা। যেহেতু 2টা ভাগ হয়ে গেছে, 1 ভাগে নিজে থাকেন, আরেক ভাগ ভাড়া দিয়েছেন, এই জন্য 2 দ্বারা ভাগ করে 3,25,000 টাকা হবে। এইটা এখানে নিয়ে আসলাম। এই 2টার মধ্যে যেটা বড় সেটাই হিসাবের মধ্যে আসবে। তো বড় হচ্ছে এখানে 4,80,000 টাকা, এই জন্য যেটা বড় এই 4,80,000 টাকাই কিন্তু আমি হিসাবের মধ্যে আনবো, এই নিয়মের সকল অঙ্ক। এখন শূন্যতা ভাতা, শূন্যতা ভাতা এইটা বিয়োগ করতে হবে। শূন্যতা ভাতা নিয়ে যে নিয়মটা আছে, এই যে শূন্যতা ভাতা বিয়োগ করলে মোট ভাড়া মূল্য পাওয়া যাবে। এটা নিয়ে তথ্য আছে যে বাড়িটা 2 মাস খালি ছিল। এখন 2 মাস খালি ছিল, তার মানে 2 মাসের ভাড়া পাওয়া যায় নাই। এখন 2 মাসের ভাড়া কত হবে, 80,000 টাকা হবে। তো এটা বাইর করার যে নিয়ম, শূন্যতা ভাতা এভাবে আমরা বাইর করব যে টোটাল 4,80,000 টাকা, এটা হচ্ছে 12 মাসের টাকা। আমরা এটা এইভাবে লিখব, 4,80,000কে যদি আমি 12 দ্বারা ভাগ করি তবে 1 মাসের টাকা চলে আসবে। আবার যদি 2 দ্বারা গুণ করি তখন 2 মাসের টাকা চলে আসবে। 4,80,000কে 12 দিয়ে ভাগ, 2 দ্বারা গুণ, 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা, 1 মাসের টাকাকে আবার 2 দ্বারা গুণ করলে 2 মাসের টাকা চলে আসবে। তো এখানে হবে 80,000 টাকা। এভাবেই আমরা নিয়ে আসব। অবশেষে 4,80,000, 80,000 থেকে এই 80,000 যদি বিয়োগ করা হয়, আমরা এখানে পেয়ে যাব মোট ভাড়া মূল্য কত হবে, 4 লক্ষ টাকা। এবার আমাদের অনুমোদনযোগ্য খরচসমূহ মাইনাস করতে হবে। তো এটা এই জায়গায় আমি লিখে দিলাম। অনুমোদনযোগ্য খরচ কী কী আছে দেখে নাও। বাড়িটির পৌরমূল্য পরে এই জায়গায় আছে, ওই বছর বাড়িটি খরচ ছিল নিম্নরূপ: ভূমি উন্নয়ন কর 10,000 টাকা, মেরামত খরচ 30,000 টাকা, বাড়িটা 2 মাস খালি ছিল। এই হচ্ছে ব্যয়ের বর্ণনা। আচ্ছা, ভূমি উন্নয়ন কর এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে পড়ে 10,000 টাকা। তো এই ভূমি উন্নয়ন কর যেহেতু সম্পূর্ণ বাসার জন্য, এখন 2 দ্বারা আমি ভাগ করব, কেন?
কারণ অর্ধেকে মালিক বসবাস করেন, অর্ধেক ভাড়া দিয়েছেন, এই জন্য 2 দ্বারা ভাগ করতে হবে। মেরামত খরচ 30,000 টাকা, এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে আলাদা করে নেওয়ার প্রয়োজন নাই। এই যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25% বাইর করব, এইটার মধ্যে মেরামত, আদায় খরচ, দারোয়ানের বেতন 3টা এমনিতেই অন্তর্ভুক্ত থাকে, আলাদা করে এটা লেখার কোনো প্রয়োজন নাই, 3টা এমনিতেই অন্তর্ভুক্ত থাকে। তাহলে মেরামত আমি আনবো না, এই মেরামত যেটা মেরামত খরচ এটা আমি আনবো না। তাহলে ভূমি উন্নয়ন কর আছে, আর যে কোনো অঙ্কের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এটা 25% লিখে দিতে হয়। তাহলে আমরা লিখে দিতেছি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এই যে 4 লক্ষ টাকা আছে, এটা 25% কত হতে পারে? 1 লক্ষ টাকা। ভূমি উন্নয়ন কর ছিল 10,000 টাকা, এটাকে 2 দ্বারা ভাগ করে 5,000 টাকা, শুধু ভাড়াটিয়ার অংশটা যোগ করে নিতে হবে। তো যোগ করলে হবে 1,05,000 টাকা। এটা টোটাল আয় থেকে বিয়োগ করা হয়, তো বিয়োগ করে দাও। মোট ভাড়া মূল্য, মোট ভাড়া মূল্য থেকে অনুমোদনযোগ্য খরচসমূহ বিয়োগ করে দিলে এখানে হবে 2,95,000 টাকা। এটা হচ্ছে ভাড়া হতে মোট আয়। আশা করব সকল শিক্ষার্থীরা এই ম্যাথের সমাধানটা বুঝতে পেরেছেন। আরও একটা ম্যাথের সমাধান দেখো। জনাব জাহাঙ্গীর আলমের একটি বাড়ি আছে, বাড়িটির অর্ধেক বার্ষিক 1,80,000 টাকায় ভাড়া দিয়েছেন, বাকি অর্ধেকে তিনি নিজে বসবাস করেন। বাড়িটির পৌরমূল্য 2,40,000 টাকা। বাড়ি সংক্রান্ত খরচাবলী নিম্নরূপ: মেরামত খরচ, ভূমির খাজনা, আদায় খরচ, গৃহ নির্মাণ ঋণের সুদ, বিমা প্রিমিয়াম। বাড়িটির ভাড়াটিয়া অংশ 2 মাস খালি ছিল। 2022-23 আয় বর্ষের জন্য জাহাঙ্গীর আলমের ভাড়া হতে আয় নির্ণয় করো। তো 2022-23 যদিও এখানে আছে, এটার নিয়মটা পরবর্তী বর্ষের জন্য একই, ঠিক আছে। এখানেও দেখা যাচ্ছে তো জনাব জাহাঙ্গীর আলমের বাড়ি আছে, অর্ধেক ভাড়া দিয়েছেন, অর্ধেকে তিনি নিজে থাকেন, অর্ধেকে নিজে বসবাস করেন। তখন এই ব্যয়সমূহ আর এই পৌরমূল্যকে আবার 2 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়লো। সম্পূর্ণ বাসা ভাড়া দিলে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন পড়ে না। তো আমি টেবিলের মধ্যে এগুলো বসিয়ে দিই। প্রথমে বসাবো এই যে বার্ষিক 1,80,000 টাকা, তাহলে এটা প্রতি মাসের নয়, এটাকে আর 12 দ্বারা গুণ করারও প্রয়োজন নাই। আবার পৌরমূল্য 2,40,000, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। এই অংশটাকে লিখে নেই। বার্ষিক ভাড়া মূল্য সরাসরি 1,80,000 টাকা, পৌরমূল্য 2,40,000 টাকা, ভাগ 2, 2 দ্বারা ভাগ করলে হবে 1,20,000 টাকা। দুইটার মধ্যে যেটা বড়, কোনটা বড়? বড় হচ্ছে 1,80,000 টাকা। শূন্যতা ভাতা, বাড়িটির ভাড়াটিয়া অংশ 2 মাস খালি ছিল। তো 2 মাস খালি ছিল, এইটা বাইর করার নিয়ম হচ্ছে এই যে 1,80,000 টাকা যেটা আছে, 1,80,000 এটা হলো 12 মাসের ভাড়া, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ, 1,80,000 12 দিয়ে ভাগ, 2 দ্বারা গুণ করলে, 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা, 2 দ্বারা গুণ করলে 2 মাসের টাকা চলে আসে। তো 2 মাসের টাকা কত হবে? 30,000 টাকা হবে। এটা ক্যালকুলেটারে হিসাব করলে আমরা পাবো 30,000 টাকা। মোট ভাড়া মূল্য 1,80,000 থেকে এই 30,000 টাকা বিয়োগ করা হলে এখানে থাকবে 1,50,000 টাকা। এবার অনুমোদনযোগ্য যে খরচসমূহ আছে, মেরামত খরচ যেটা এখানে, এটা তো আসবে না, এটা তো মেরামত আদায় খরচের ভিতরেই আছে। তারপর আদায় খরচ যেটা, এটাও আসবে না,
কারণ এটা মেরামত আদায় খরচের মধ্যেই আছে, মেরামত রক্ষণাবেক্ষণ খরচের ভিতরে আছে। তারপর এই যে ভূমির খাজনা, এটাকে 3,000-কে 2 দ্বারা ভাগ করব, কারণ বাড়িটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। অর্ধেকে তিনি থাকেন, অর্ধেক আবার ভাড়া দিয়েছেন। গৃহ নির্মাণ ঋণের সুদ 1400-কে 2 দ্বারা ভাগ করে আনবো। বিমা প্রিমিয়াম 1200-কে 2 দ্বারা ভাগ করে আনবো। এই তো 3টা ব্যয় আছে। আর নিয়ম অনুযায়ী মেরামত রক্ষণাবেক্ষণ 25%টা লিখতে হবে, আর তো কিছু না। ভূমির খাজনা, গৃহ নির্মাণ ঋণের সুদ, বিমা প্রিমিয়াম, প্রত্যেকটার টাকা এখানে দেখে নাও, 3000, 1400, 1200। প্রত্যেকটাকে ভাগ করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আগে নামগুলো লিখে নেই। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 1,50,000 টাকার 25% কত হতে পারে? 37,500 টাকা। ভূমির খাজনার পরিমাণ ছিল 3,000 টাকা। 3,000-কে 2 দ্বারা ভাগ করে 1,500 টাকা হিসাবে নিয়ে আসো। গৃহ নির্মাণ ঋণের সুদ ছিল 1,400 টাকা। 1,400-কে 2 দ্বারা ভাগ করে 700 নিয়ে আসো। বিমা প্রিমিয়াম ছিল 1,200 টাকা। 1,200-কে 2 দ্বারা ভাগ করে 600 নিয়ে আসো। টোটাল এই 4টা ব্যয় যোগ করলে 40,300 টাকা হবে। এখন এই অনুমোদনযোগ্য ব্যয়সমূহ যদি মোট ভাড়া মূল্য থেকে বিয়োগ করি, 1,50,000 থেকে 40,300 বিয়োগ করলে ভাড়া হতে মোটাই হবে 1,09,700। 1,09,700 100%। এই খাত থেকে একটা মেত্য পরীক্ষায় থাকবে, আলাদা করেও থাকতে পারে, একক ব্যক্তি কর নির্ধারণ বড় অঙ্কের মতো থাকতে পারে। তো ধারাবাহিক ক্লাসে আমরা এক এক করে সব জানবো। তবে আমি ক্লাসে যাব, এগুলো আয়ত্ত করলেই তোমাদের জন্য যথেষ্ট। প্রয়োজনে এই ক্লাসটা আবার দেখো।